বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আজ দেবীপক্ষের শুক্লা পূর্ণিমা তিথি। দেবী কমলা তথা মহালক্ষ্মীর পুজো। এই পুজোকে কেন্দ্র করে প্রতি ঘরে ঘরে বাঙালিরা মেতে উঠেছে লক্ষ্মী দেবীর আরাধনায়। অং বিশ্ব রূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আজ দেবীপক্ষের শুক্লা পূর্ণিমা তিথি। দেবী কমলা তথা শ্রী শ্রী মহালক্ষ্মীর পুজো। দেবী মহালক্ষ্মীর পুজোকে কেন্দ্র করে প্রতি ঘরে ঘরে বাঙালিরা মেতে উঠেছে লক্ষ্মী দেবীর আরাধনায়। শারদীয় দুর্গোৎসবের রেশ মিলিয়ে যাওয়ার মুহূর্তে ধনদেবী লক্ষ্মী পুজোকে ঘিরে খুশির বাতাবরণ ছড়িয়ে পড়েছে। প্রতিটি ঘরে ঘরে গৃহকর্ত্রীরা আজ ব্যস্ত দেবী লক্ষ্মীকে নিয়ে। রাত জেগে লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন আনন্দ অনুষ্ঠান উপভোগ করার মধ্যে একটা মিঠে আমেজ ছড়িয়ে পড়েছে। শারদীয় দুর্গাপুজোর পর কোজাগরী লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে গোটা রাজ্য যেন এক মহোৎসবের রূপ ধারণ করেছে। চড়া দামের বাজার সত্ত্বেও ক্রেতা বিক্রেতাদের মধ্যে দেখা গেছে একটা মিঠে হাসি। শারদীয় দুর্গোৎসবের পর মুসলিম সম্প্রদায়ের পবিত্র কোরবানি ঈদ উজ জোহা এবং এরপরই কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে উৎসবের মাসে জাতি উপজাতি সহ বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের সমারোহ, শান্তি ও সম্প্রীতির এক সুন্দর বাতাবরণ সৃষ্টি হয়েছে। আর শ্রী শ্রী লক্ষ্মী পুজোর রাতে পূর্ণিমার চাঁদের উজ্জ্বল আলোতে সেই বাতাবরণ আরও অনন্য হয়ে উঠেছে। লক্ষ্মী পূজা ছাড়া আমরা কিছু মায়ের মেয়ের মুখের কাজেই লক্ষ্মী পূজা। কত বছর ধরে কত বছর ধরে যুগে যুগে করতেছি। আমার কত বছর আমি বোধহয় 50 বছর লক্ষ্মী পূজা, আরও বেশি। যতদিন বাঁচি, সামনে যতদিন বাঁচি লক্ষ্মী পূজা করি। পল্লব দিলাম জল ভরা ঘাট, আলপনায়কে তোমার সাজিয়ে দিলাম পাট। আমের পল্লব দিলাম জল ভরা ঘাট, পান সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে। ধন ধান্যে ভরো আমার ঘরে, পান সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে। ধন ধান্যে ভরো আমার ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুরের মোহনপুর গাঁও সভায় সংখ্যালঘু মুসলিমরা আয়োজন করলো এক সম্প্রীতি মেলার। এতে উপস্থিত ছিলেন বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা সহ অন্যান্যরা। শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ উৎসব অনুষ্ঠানে মেলা করবে তা চলে না। সকল ধর্মের মানুষের মধ্যে উৎসব অনুষ্ঠানে মেলার প্রবণতা চালু হোক, যাতে করে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে সকল মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে। এই উদ্দেশ্যকে সামনে রেখে কমলপুরের মোহনপুর গাঁওসভার সংখ্যালঘু মুসলিমরা গতকাল সারা রাতব্যাপী আয়োজন করে সম্প্রীতি মেলায় উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বীরেন্দ্র পাল, অঞ্জন দাস, বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা সহ বহু গণ্যমান্য ব্যক্তিরা। সম্প্রীতি মেলার তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন বক্তারা। মেলা কমিটির আহ্বায়ক আলমাস মিয়া বলেন, এই মেলার স্বীকৃতি দেওয়া সরকারের উচিত, কেননা ব্রহ্মকুণ্ড মেলা রাম মেলার স্বীকৃতি দিয়েছে সরকার। মেলা উপলক্ষে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সারা রাতব্যাপী চলে সকল ধর্মের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রতিনিধিদের সুপরামর্শ, আন্তরিক সক্রিয় উদ্যোগের মধ্য দিয়ে এই উৎসবটা প্রতি বছর পালন করবার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেন। আমি তার জন্য মোহনপুর যুব সামাজিক সংস্থার সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠান মঞ্চ ছেড়ে দেওয়ার পরেই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এখানে বিক্রেতারা ক্রেতাদের কাছে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করবেন। তাতে করে এই এলাকার মানুষের মধ্যে আরেকটা সম্প্রীতির মেলবন্ধন গড়ে ওঠে। উৎসব মানে আমাদের কাছে একতা, উৎসব মানেই জীবনের ছন্দ, জীবনের স্পন্দন, জীবনের মিলন। মানুষের জীবনে একঘেয়ামি, মানুষের জীবনের ঝিমিয়ে পড়া, মানুষের জীবনের মানসিক অবসাদগ্রস্ততা কাটিয়ে তুলবার জন্য এই ধরনের কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা।
প্রতিমা বিসর্জনের জন্য বেনজির সিদ্ধান্ত বিদ্যুৎ দপ্তরের। পুজোয় রাজ্য লোডশেডিং মুক্ত রাখার সরকারি ঘোষণাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে টানা 6 ঘন্টা বিদ্যুৎহীন রইল জেলা সদর বিলোনিয়া। এতে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে শহর জুড়ে। গতকাল সন্ধ্যা 6:25 প্রথম বিদ্যুৎ চলে যায় শহরের। প্রতিমা নিরঞ্জন হবে শহরের কয়েকটি ক্লাবের। সেই শেডিং সূর্যের সীমা ছাড়ালো ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে। 1-2 ঘন্টা নয়, টানা 6 ঘন্টা লোডশেডিং গোটা শহরে। বিচ্ছিন্ন করে দেওয়া হয় আপৎকালীন বিদ্যুৎ সংযোগগুলিও। ঢাকার পড়ে যায় মহকুমা হাসপাতাল সহ ভিআইপিদের আবাসে। ভেন্টিলেশনের চিকিৎসারত রোগীদের নিয়ে ছুটোছুটি শুরু হয় আগরতলা জিবিতে। নষ্টের পথে দামি ভ্যাকসিন, ঔষধ, এমনকি ব্লাড ব্যাংকের রক্ত। এই অবস্থার তীব্র নিন্দা জানান মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ নম। ভর্তি হয়েছিলেন যাদেরকে আমরা নেবুলাইজেশন করতে হয়েছে, আর সেজন্য আমাদের বিদ্যুতের প্রয়োজন হয়। আমাদের শিশু ওয়ার্ডে যেখানের মধ্যে আছে সেখানে আমরা ওয়ার্মার চালু রাখতে হয়, সেখানের মধ্যে আমাদের বিদ্যুতের প্রয়োজন হয়। আর ভেতরে যেখানে আছে সেখানে ভ্যাকসিন কুলার যেখানে আছে সেখানে আমাদের অ্যাডবার্ট যাদেরকে আমরা টিকা দিয়ে থাকি তাদের টিকাগুলো ওখানের মধ্যে রাখা হয়। অ্যান্টি রেবিক ভ্যাকসিন যেগুলো আছে সেগুলোকে আমরা সেখানের মধ্যে রাখি। আর সারা ওয়ার্ডে যেহেতু এখানে গরম এখনো চলছে সেজন্য ফ্যান, লাইট সবগুলোর প্রয়োজন হয়। তো সে দীর্ঘ সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় আমাদেরকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। যদিও আমরা এগুলোকে আমরা আমাদের যে জেনারেটর আছে তার মাধ্যমে আমরা চালু রাখতে হয়েছে। দীর্ঘ প্রায় 6 ঘন্টা পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি আমাদের জেনারেটর চালু রাখতে হয়েছে। আমি যেটা আমরা শুনেছি সেটা হলো এখানে যারা প্রতিমা নিরঞ্জনের জন্য যে প্রসেশন করেছিলেন সেজন্যই সেটা বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ সময় পর্যন্ত বিদ্যুতের অভাবে আমাদের বিলোনিয়া হাসপাতালে তো আমরা খুব সাংঘাতিকভাবে দুর্ভোগের শিকার হয়েছি। আমাদের বিলোনিয়া হাসপাতালে এখানে ILR আছে যেখানের মধ্যে সারা ডিস্ট্রিক্টের যে ভ্যাকসিনগুলো সেগুলো এখানে জমা থাকে, এগুলোকে আমরা সবসময় কোল্ড চেইনে রাখতে হয়। ব্লাড স্টোরেজ সেন্টার আছে সেখানের মধ্যে রক্তকে আমরা ঠান্ডা রাখতে হয়। ডিপ ফ্রিজ আছে যেখানের মধ্যে আমরা পুরো সাব ডিভিশনের যত ভ্যাকসিন আছে সেগুলোকে আমরা এখানে রাখি। তারপরে সাকশন মেশিন বিভিন্ন ওয়ার্ডের মধ্যে আছে, যেখানে ডেলিভারি ওয়ার্ডেও আমাদের সাকশন মেশিনের প্রয়োজন হয়। পুজোর আগে নেওয়া সিদ্ধান্ত কার্যকর হয়নি, এটা ব্যর্থতা প্রশাসনের। অকপট স্বীকারোক্তি মহকুমা পুলিশ আধিকারিকের। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে SDM এবং পুলিশ প্রশাসন আমরা আমাদের বিলোনিয়া নগর পঞ্চায়েত সহ আমরা মিটিং করেছি প্রত্যেকটা টাউন এরিয়ার প্রত্যেকটা ক্লাব নিয়ে, এবং সেখানে আমাদের ডিসিশন ছিল দশমীর দিন যারা বিসর্জন করবেন না, নেক্সট টাইম বিসর্জন করতে গেলে প্রশাসনিক ওনাদের পারমিশন লাগবে এবং একটা টাইম বাউন্ডিং ছিল, এই টাইমের মধ্যে ওনারা প্রতিমা নিরঞ্জন করতে হবে। কিন্তু গতকাল যে প্রতিমা নিরঞ্জনের সময় এগুলো অ্যাকচুয়ালি হিউম্যান লাইফ সেভ করার জন্যই ইলেকট্রিক ডিপার্টমেন্ট যদিও এই প্রস্তুতিটা নিয়েছিলেন যে প্রতিমা নিরঞ্জনের সময় যাতে কোনো আনটোয়ার্স কোনো ইনসিডেন্ট না হয়। কিছু কিছু ক্লাব বিভিন্ন শহরেরই আমাদের যে প্রশাসনিক যে টাইম দেওয়া ছিল এই টাইমটা মেনটেন করেনি। এই জন্যই আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা প্রশাসনিক দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য এবং বিলোনিয়াবাসীর দুর্ভাগ্য। বিদ্যুৎ দপ্তরের বিলোনিয়ার DGM আশিস ভৌমিক রাতে টেলিফোনে আগরতলা থেকেই গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেও ন্যূনতম অনুশোচনার লেশমাত্র দেখা যায়নি দপ্তরের সিনিয়র ম্যানেজার অমূল্য দাসের। ওনার অকপট স্বীকারোক্তি, দপ্তরের বিদ্যুৎ সঞ্চয় করেছি। সেটিং তো এই মূর্তি বিসর্জনের ব্যাপারে এই সেটিংটা হচ্ছে না, হলে তো আপনার কোনো প্রবলেম আছে না, লাইন কত আছে তো মূর্তি বিসর্জনের ব্যাপারে সাগাত্র চলে যাবে, কি সাগাত্র সেটিং হবে, এটা তো অন্য ব্যবস্থা করতে সাগাত্র তো মূর্তি বিসর্জন আর আপনাদের দুটো পিটার আছে, তো দুইটা পিটার ব্যাপারে বিলোনিয়া স্ট্রিট লাইটের পুরোটা স্ট্রিট লাইট কমন সার্কিটে এক সাইড যদি আমি অফ করি কিন্তু তো স্ট্রিট লাইট তো অফ হইতো, স্ট্রিট লাইটে তো অ্যাক্সিডেন্ট হইতেই পারে। আপনার অনুমান কালকে এত ঘন্টা শেডিংয়ে গভর্নমেন্টের কত টাকা রেভিনিউ লস? তখন তো পাওয়ার সেল করলে না রেভিনিউ লস,
আর গভর্নমেন্ট যেটা পাওয়ার সেল করতে আমরা তো নো লস নো প্রফিটেই থাকি, এখানে তো প্রফিটের ব্যাপার না। পাবলিকের কি ক্ষতি হয়েছে সেটা আপনার ধারণা হতে পারে? পাবলিকের ক্ষতি আপনাদের প্রশাসনিক স্তরে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তো একটা নির্দিষ্ট একটা সার্কুলার ছিল, অর্ডার ছিল, সেই অর্ডার কি আপনি পাননি? সেই অর্ডার পেয়েছিল, কিন্তু অর্ডারের সঙ্গে তো যে পূজা প্যান্ডেলের যারা উদ্যোক্তা তারা তো টাইম টেবিল মেনটেন হয়। গোটা ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া শহর জুড়ে। সকলের মতেই প্রতিমা বিসর্জনের জন্য কোনো বছর এইভাবে গোটা শহর অন্ধকারে থাকেনি। প্রতিমা যে রাস্তা দিয়ে যায় তা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুনরায় চালু করে দেওয়া হয়। তবে এরকম প্রথম তুগলুকির সিদ্ধান্তে শুধু বিলোনিয়া শহরের দুটি পিটার ছাড়াও শেডিং দেওয়া হয় পাশের গ্রাম মনুরমুখ আর ওভারহেড ট্যাঙ্কের পিটারও। এমনটাই জানান দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মী বাদল বিশ্বাস। এটা বিলোনিয়া পারস থেকে শাটডাউন চাইছে আমাদের কাছ থেকে, আমরা শাটডাউন দিচ্ছি। ওরা কোন কোন এই পিটার শাটডাউন চাইছিল? এরা শাটডাউন দিচ্ছে বিলোনিয়া ফার্স্ট পিটার, সেকেন্ড পিটার, আশিনগর পিটার, মাইসোরা পিটার, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সবগুলি শাটডাউন? সব পিটাই শাটডাউন দিচ্ছে, কোনোটা আগে উঠছে কোনোটা পরে উঠছে। মানে আপনার আপনি দীর্ঘদিন এখানে আছেন, মানে এই সময়ের ভিতরে এত বড় শাটডাউন বিলোনিয়া শহরে মানে কখনো হয়েছে কিনা? না, শাটডাউন তো কাজের সুবিধা নাই, নিশ্চয় তারা কি কাজ করছে পারো জানে। এটা আমাদের কাছে শাটডাউন হচ্ছে ইলেকট্রিক স্টাফ মিলেনিয়া মেনটেন্সে, তারাই করতে পারে কি কাজ করতে পারে কি। এখন প্রশ্ন, কেন এই তুগলুকি সিদ্ধান্ত বিদ্যুৎ দপ্তরের? কোনো বিশেষ ক্লাবকে খুশি করার জন্য নাকি অন্য কোনো বিষয়? গোটা ঘটনার জন্য দপ্তরের জবাবের অপেক্ষায় শহরবাসী। সমস্যা এক নম্বর তো গরম, সারাদিন প্রচন্ড গরম আসলো, এরপরে বিশেষ করে লং টাইম লোডশেডিং। কারণ অন্যান্য দিন কারণ গেলে ধরুন না 1 ঘন্টা 1.5 ঘন্টা লোডশেডিং থাকে, সেই জায়গাতে অন্তত 5 ঘন্টার মতো লোডশেডিং, 4-5 ঘন্টা লাগাতার লোডশেডিং। এর মধ্যে গরম তো বটেই, এবং সঙ্গে যে বাড়িঘরে যে বাচ্চারা আছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, তারা থাকাই মুশকিল। কি কারণে সেদিনটা বিশেষ করে কালকে আমরা পাওয়ার অফিসে যখন যোগাযোগ করছি সাবস্টেশনের প্লাস ইয়েতে, তারা করে না কি সাবস্টেশন কইছে তারাদের টুকুন নেনে যোগাযোগ করানো লাগে, তো তারা কইলে তারা করে মুক্তি বিসর্জন ইয়ে। তো আমরা কইলাম মুক্তি বিসর্জন এত লং টাইম দিলে তো আমরা খাওয়া দাওয়া, ওই তো পড়াশোনা, বিশেষ করে বাচ্চারা পড়াশোনা, খাওয়া দাওয়া, আর বিশেষ করে যারা ছোট ছোট বাচ্চা আছে, বিশেষ করে মানে মূর্তি বিসর্জনের জন্য এত লম্বা শেডিং আপনি কোনো? হ্যাঁ, এই প্রথমে কি যাবে যে আমার আজকে 45 বছরের বয়সে এই প্রথম এত বড় লোডশেডিং, তাও সন্ধ্যার পর থেকে। মূর্তি বিসর্জন কি কেন্দ্র করে? মোটামুটি এরকমই তো বোঝা গেল। আমরা কোনোভাবে মান্য নিতে পারতেছেন না? না, প্রশ্নই আছে, কেমনি মানানো যায়? ঠিক আছে, ঘন্টা 1.5 ঠিক আছে, 2 ঘন্টা লোডশেডিং মানা যায়। সেই জন্য তো কিছুটা প্রশাসনের দায়ী আমি মনে করি। প্রশাসন এটা যদি ঠিক মতন সন্ধ্যার টাইমটা না করে যদি অন্তত দিনের বেলা একটা টাইম বার্নিং করে দিত তাহলে ঠিক আছিল। পুলিশ প্রশাসন? হ্যাঁ, পুলিশ তো বটে, এবং টুকুনের দিয়েও কইছে, তারা কইছে আমরা পুলিশের লোক যোগাযোগ করেন, এটাও কইছে বারবার। যখন জানা নিয়েছি আমরা গ্রামের থেকে, যখন আসলে সন্ধ্যার সময় গ্রামেতে, যখন রাত্রে 11:30 বাজে, অন্তত গাড়িতে 20-30 জন লোক জমা, ঘরে ঘুমাইতে পারতেছে না কেউ, এই ব্যাপার আর কি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক অভিযান চালিয়ে রাজধানীর বেশ কিছু দোকান থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি আটক করল সদর মহকুমা প্রশাসন। সদর মহকুমা প্রশাসনের অভিযানে গতকাল রাজধানীর বেশ কিছু দোকান থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি আটক করা হয়। এদিন মহারাজগঞ্জ বাজারের 7টি, কামানচৌমুনির 2টি এবং জ্যাকসন গেট সংলগ্ন 2টি বাজির দোকানে হানা দিয়ে প্রচুর চকলেট, চেন ক্রেকার, কালি পটকা, ধনী পটকা, 7 শট, রকেট এবং জুডুমা বাজি বাজেয়াপ্ত করা হয়। ওইসব বাজির শব্দ 90 ডেসিবেলের উপর। রাজ্যে এইসব বাজি নিষিদ্ধ। ওইসব বাজি বিক্রি এবং পোড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। গত 10 অক্টোবর এই মর্মে পশ্চিম জেলা শাসক একটি আদেশনামাও জারি করেন। সদর এসডিএম সুভাষিস দাস জানান, তাদের একটি দল গাড়িতে শব্দ মাপার যন্ত্র নিয়ে রাজধানীর নানা প্রান্তে যাবেন। তারা নিষিদ্ধ বাজি ব্যবহারকারী এবং বাজি মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই অবস্থা অব্যাহত থাকবে দেওয়ালি পর্যন্ত। এদিনের অভিযানে সদর এসডিএম ছাড়াও ডিসিএম পিন্টু দাস, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সায়েন্টিফিক অফিসার বিশু কর্মকার এবং আইএএস প্রবেশন অফিসার আশিস ভার্গব ছিলেন। সদর মহকুমা প্রশাসনের তরফে লক্ষ্মী পূজার মুহূর্তে গোলবাজার সহ বিভিন্ন যে ভাইটাল বাজারগুলো আছে সেই বাজারগুলির মধ্যে চেক করছি যে সেখানে
যেটা নয়েজ পলিউশন তৈরি করে, অর্থাৎ 90 ডেসিবেলের বেশি শব্দ তৈরি করে। এইরকম শব্দবাজি কোথাও মজুত করা হয়েছে কিনা বা সেটা বিক্রি করা হচ্ছে কিনা, তো সেটা প্রত্যেক বছরই বিশেষ করে লক্ষ্মী পূজা, কালী পূজা, দেওয়ালি এই সময়টার মধ্যে এটা সুপারভিশন করা হয় এবং চেক করা হয় বিভিন্ন বাজারগুলিতে। তো এটা সুপ্রিম কোর্টেরও রায় রয়েছে। পাশাপাশি নয়েজ পলিউশন কন্ট্রোল এবং রেগুলেশন অর্ডার মোতাবেক সেটা এই ধরনের শব্দবাজি স্টোর করা যায় না বা ব্যবহার করা যায় না। গত 10 তারিখে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক উনি 145 CRPC এই ধারার মোতাবেক উনিও একটা আদেশ জারি করেছেন, যে আদেশ মোতাবেক এই ধরনের শব্দবাজি যেগুলি 90 ডেসিবেলের বেশি শব্দ করে সেগুলোর মজুদ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এবং যদি দেখা যায় যে কেউ এটা উল্লঙ্ঘন করছেন, এটা লঙ্ঘিত করছেন, তাহলে পরে তার বিরুদ্ধে আন্ডার সেকশন 188 CRPC তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো আজকে সন্ধ্যাবেলায় আমরা গোলবাজারে 4-5টি দোকান আমরা এই পর্যন্ত ভিজিট করেছি এবং সেখানে বেশ কিছু শব্দবাজি যেগুলো নিষিদ্ধ, এই ধরনের শব্দবাজি, চকলেট বুম, 7 শট, ক্রেকার, এই ধরনের কতগুলো আমরা চেইন ক্রেকার, এই ধরনের শব্দবাজি আমরা সিজ করেছি। আমাদের আজকে অভিযানের নেতৃত্ব দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পশ্চিম ত্রিপুরার আশিস ভার্গব, IAS প্রফেশনাল, এবং সঙ্গে আমাদের রয়েছেন DCM আগরতলা রেভিনিউ সার্কেল পিন্টু দাস, এবং এর সঙ্গে রয়েছেন বিশু কর্মকার, যিনি ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের জুনিয়র সায়েন্টিফিক অফিসার। এবং আগামী সময়গুলিতে, আগামীকালকে বা অন্যান্য যে দেওয়ালি, কালী পূজা রয়েছে, সেই সময়ও এই ধরনের অভিযান আমাদের চলবে। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের এটা অলরেডি সরকারের নির্দেশ রয়েছে লক্ষ্মী পূজার দিনও। এবং বিশেষ ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর সাফরিকান্দি গ্রামে এক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে একটি ঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। ঈদের আনন্দ ঠিকমতো উপভোগ করতে পারলেন না সাফরিকান্দির বাসিন্দা মশব্বির আলী। সরকারি উদ্যোগে ইন্দিরা আবাস যোজনায় ঘর পেয়েছিলেন তিনি। গত সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় সেই ঘর, ফলে পরিবার নিয়ে আশ্রয় নিতে হলো আত্মীয়ের বাড়ি। কৈলাসহর সাফরিকান্দি গ্রামের বাসিন্দা মশব্বির আলী পেশায় এনরেগা শ্রমিক ও বর্গা চাষি। কাঁটাতারের বাইরে ছিল তার পুরনো বাড়ি। পরবর্তী সময়ে গৌরনগর ব্লক থেকে জমি ও ঘর বরাদ্দ হয়। সম্প্রতি এক ছেলে রোজগারের উদ্দেশ্যে বিদেশে রয়েছে। আর্থিক অবস্থাও পরিবর্তিত হচ্ছিল। গত সন্ধ্যায় প্রতিবেশীর বাড়িতে ঈদের নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন তিনি। হঠাৎই লেলিহান আগুনের শিখা দেখা। সীমান্তের BSF প্রতিবেশীরা ছুটে গেলেও শেষ রক্ষা হয়নি। ধান, নগদ টাকা, মূল্যবান সামগ্রী সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছু ধান সরানো গেছে। দমকল কর্মীরা গিয়ে ছাইয়ের উপর জল ছিটিয়ে আসেন। অসহায় মশব্বির আলী প্রত্যাশা করেন ব্লক থেকে ইন্দিরা আবাস যোজনায় ঘর তৈরি করে দেয়া হোক। খুব গরিব মানুষ, গরিব মানুষ এখানে ভাইন্সির বাড়টা কি ভিতরে আইছে, ভিতরে আওয়ার পরে নির্ভয় এখানে বাড়িঘর মানাইছে, মানানির পরে অসহায় মানুষের বাড়িঘর জ্বলিয়া একবারে আর সরকার এটা একটু দেখার লাগিয়া তারা কি ফেন্সির বাইরে লুকায়, তারা ফেন্সির বাইরে লুকায় হয়েছে। সরকারের দিয়া এখানে ভিতরে আনছিল, আবার যাতে পুনরায় পাওয়ার সরকার থাকিয়া এটা একটা ব্যবস্থা হইল, চালায় এটা নিয়ে তারে আবার। দমকল কর্মীদের রিপোর্ট নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। রানীরবাজার থেকে আটক চিটফান্ড সংস্থা ওয়ারিশের কর্মকর্তা সঞ্জীব দাশগুপ্তকে আদালতে তোলা হলে আদালত তাকে 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আমানতকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে ওয়ারিশ নামক চিটফান্ড সংস্থার অ্যাডভাইজার সঞ্জীব দাশগুপ্তকে বুধবার রাতে রানীরবাজার থানাধীন রানীগাঁও এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আটক করে পশ্চিম থানার পুলিশ। গতকাল 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়। পুলিশ রিমান্ডের আবেদন রিজার্ভ রেখে চিটফান্ড কর্তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ওই আদালতের মাননীয় বিচারক তপন দেববর্মা। আগামী 21 অক্টোবর অভিযুক্ত চিটফান্ড কর্তাকে পুনরায় আদালতে তোলা হবে। স্বল্প মেয়াদের উচ্চ হারে আমানত ফেরতের প্রলোভন দিয়ে চিটফান্ড কোম্পানি ওয়ারিশ বহু আমানতকারীর কাছ থেকে আমানত সংগ্রহ করেছে, কিন্তু মেয়াদান্তে আমানত ফেরত না দিয়ে ওয়ারিশ কর্তৃপক্ষ তা আত্মসাৎ করে বলে অভিযোগ। ইতিমধ্যে বেশ কয়েকজন আমানতকারী এসব জানিয়ে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ মূলে ওয়ারিশের প্রিন্সিপাল অ্যাডভাইজার সঞ্জীব দাশগুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কৈলাসহরে বিথিকা মিউজিক্যাল ফাউন্ডেশনের উদ্যোগে দীর্ঘদিন পরে কৈলাসহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাসিক্যাল সঙ্গীতানুষ্ঠান। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কর্মকর্তারা। কৈলাসহরে বিথিকা মিউজিক্যাল ফাউন্ডেশন উদ্যোগে দীর্ঘদিন পর কৈলাসহরে অনুষ্ঠিত হচ্ছে ক্লাসিক্যাল সঙ্গীতানুষ্ঠান, পোশাকি নাম সঙ্গীত দরবার। আগামী 27 অক্টোবর বিকাল 5:15 স্থানীয় টাউন হলে শুরু হবে এই অনুষ্ঠান। কৈলাসহরে কয়েকজন তাজা তরুণ যুবক যুবতী এই অনুষ্ঠানের আয়োজনের ঝুঁকি নিয়েছে। আজ কৈলাসহরে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার পরিচালক কমলেশ রায় জানান, রাজধানীর কথক নৃত্যশিল্পী পূর্ণশ্রী ঘোষ, কণ্ঠশিল্পী কোয়েল দাশগুপ্ত, তবলা শিল্পী নারায়ণ বিশ্বাস ও গুরুকুল মিউজিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে। সাংস্কৃতিক এই শহর ক্লাসিক্যাল সঙ্গীত নৃত্যের অনুষ্ঠান আয়োজনের ঝুঁকি নেয় না কোনো সংস্থায়। এই ফাউন্ডেশন জেলার সর্বস্তরের দর্শকদের আমন্ত্রণ জানিয়েছে অনুষ্ঠানে অংশ নেবার জন্য। মানুষদেরকে অনুরোধ করছি যে সেদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবে। স্কুল আমরা খুলেছি রিসেন্টলি কৈলাসহর পাইতুর বাজারে, বিথিকা মিউজিক্যাল ফাউন্ডেশন। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে সংস্কৃতিকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় এবং সুস্থ সংস্কৃতি বাঁচিয়ে রাখার উদ্দেশ্যটা আমাদের মধ্যে, মানে এই উদ্দেশ্যে আমরা গান বাজনা নিয়ে এগোচ্ছি। তারপর